স্বাগত সকলকে স্টোরি ম্যানিয়াতে। এখন আপনি শুনছেন জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর ষোড়শ এবং শেষ পর্ব। একদিন আমায় বললে, জানেন মাস্টার মশাই, আমার সব দল এরা, আমায় এরা ভয় করে। অবাক হয়ে বললুম, কারা? হাত দিয়ে পাঠশালার সব ছাত্রছাত্রীদের দেখিয়ে দিয়ে বলল, এরা। আমার কথা না শুনে কেউ চলতে পারে না। ভয় করে কেন? এমনি করে, আমি যা বলবো ওদের শুনতেই হবে। পাঠশালার সকলের উপর সে হুকুম ও প্রভুত্ব চালায়। এটা এতদিন আমার চোখে পড়েনি, সেদিন থেকে সেটা লক্ষ্য করলাম। তবে পেনও যে ওর হাত আছড়ে দিয়েছিল সেই দিন, সে আলাদা কথা। দেশের রাজার বিরুদ্ধেও তো প্রজারা বিদ্রোহী হয়। রোজ রাত্রে বাসায় এসে সন্ধ্যাবেলা পরোটা করি, দু একদিন পরে সন্ধ্যাবেলা ময়দা মাখছি একা রান্নাঘরে বসে। সন্ধ্যা 7:30টার বেশি নয়, একটা হ্যারিকেন লণ্ঠন জ্বলছে ঘরে। কার পায়ের শব্দে মুখ তুলে দেখি ঘরের মধ্যে হিরণময়ী দাঁড়িয়ে। শশব্যস্তে উঠে বিস্মিত মুখে বললাম, হিরণ, হেসো এসো, কি মনে করে? হিরণময়ীর একটা স্বভাব গোড়া থেকে লক্ষ্য করছি, কখনোই প্রশ্নের সঠিক জবাবটি দেবে না। আমার কথার কোনো উত্তর না দিয়েই বললে, ময়দা মাখেন বুঝি নিজে রোজ? হই বুঝি ময়দা মাখা হচ্ছে? আমি বিপন্ন হয়ে পড়লুম। 14 বছরের মেয়েকে পাড়াগাঁয়ে বড়ই বলে। আমার কাছে এরকম অবস্থায় আসাটা কি ওর ঠিক হলো? এসব জায়গার গতিক আমি তো জানি না। বললাম, তুমি যাও হিরণ, পরগে। হিরণময়ী হেসে বললে, তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি যাব না, এই বসলাম। বেজায় একগুঁয়েমে, আমি তো জানি ওকে। বললে, একটা অঙ্ক কষে দেবেন? না থাক, একটা গল্প বলুন না। ও, আপনি বুঝি ময়দা মাখবেন এখন? সরুন সরুন দেখি, আমি মেখে বেলে দিচ্ছি। কি হবে, রুটি না লুচি? আপনি এই পিঁড়িটাতে বসে শুধু গল্প করুন। সেই থেকে হিরণময়ীর রোজ সন্ধ্যাবেলা আমাকে সাহায্য করতে আসা চাই চাই। মৃদু প্রদীপের আলোতে হাসি হাসি মুখে সে তার খাতাখানা খুলে নামে অঙ্ক কষে। কাজে কিন্তু সে আমার রুটি পরোটা তৈরি করে দেয়। কিছুতেই আমার বারণ শোনে না। ওর সঙ্গে পারবো না বলে আমিও কিছু আর বলিনি। ওর মায়ের বারণও শোনে না। একদিন একটা কথা আমার কানে গেল। শুনলাম একদিন মাকে বলছে, ওদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে কেন? যাই তাই কি, আমি অঙ্ক কষতে যাই, বেশ করি, যাও। হিরণময়ীকে বললাম, শোনো হিরণ, আমার এখানে সন্ধ্যাবেলায় আর এসো না, যখন তোমার মা বকেন। মার কথাটা অন্তত তোমার শোনা উচিত, বুঝলে? পরদিন হিরণময়ী সত্যিই আর এলো না। আমার সন্ধ্যাটা যেন ফাঁকা হয়ে গিয়েছে ওর না আসাতে। সেদিন প্রথম লক্ষ্য করলাম। 7-8 দিন কেটে গেল। হিরণময়ী পাঠশালাতে রোজই আসে। তাকে জিজ্ঞাসা করি না অবশ্যই, কেন সে সন্ধ্যাবেলায় আসে না। একদিন সে পাঠশালাতেও এলো না। 2-3 দিন পরে জিজ্ঞেস করে জানলাম সে মামার বাড়ি গিয়েছে তার মায়ের সঙ্গে। দেখে আশ্চর্য হলাম যে আমার পাঠশালা আর পাঠশালা নেই, আমার সন্ধ্যাও আর কাটে না। হিরণের বিয়ের সম্বন্ধ হচ্ছে ওর মামার বাড়ি থেকে। মেয়ে দেখাতে নিয়ে গিয়েছে। বরপক্ষ ওখানে মেয়েকে আশীর্বাদ করবে। মানুষের মন কি অদ্ভুত ধরনের বিচিত্র। হঠাৎ কথাটা শুনেই মনে হলো ও গায়ের পাঠশালা উঠিয়ে দেব, অন্যত্র চেষ্টা দেখতে হবে। কেন, যখন প্রথম পাঠশালা খুলেছিলাম এই গায়ে, তখন তো হিরণের অপেক্ষায় এখানে আসিনি। তবে সে থাকলো বা গেল, তাতে আমার কি আসে যায়? মাসখানেক কেটে গেছে, আমি কলের মতো কাজ করে যাই। একদিন সামান্য একটু বাদলা মতো হয়েছে। পাঠশালার ছুটি দিয়ে সকাল সকাল রান্না সেরে নেব বলে রান্নাঘরে ঢুকেছি। বেলা তখনও আছে। এমন সময় দোরের কাছে দেখি হিরণময়ী এসে হাসি হাসি মুখে দাঁড়িয়েছে। আমি বিস্ময় মিশ্রিত খুশির সুরে বলে উঠলাম,
এসো এসো হিরণ, কখন এলে তুমি? বসো। হিরণময়ী বললে, কেমন আছেন আপনি? তারপর সে এগিয়ে এসে সলজ্জ আড়ষ্টতার সঙ্গে ঝপ করে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে আবার সোজা হয়ে দোরের কাছে দাঁড়ালো। আমি এত খুশি হয়েছি তখন, ওকে কি বলবো ভেবে পাইনি। বললাম, বসো হিরণ, দাঁড়িয়ে কেন? হিরণময়ী বোধ হয় একটু সংকোচের সঙ্গেই এসেছিল। আমি ওর আশাটাকে চোখে দেখি এ নিয়ে। আমার কথা শুনে, হাজার হোক নিতান্তই ছেলে মানুষ তো, ও যেন ভরসা পেল। ঘরের মধ্যে ঢুকে একটা পিঁড়ি পেতে বসল। আমার মুখের দিকে চেয়ে বললে, কি সেই শিখিয়ে দিলেন? নয় পরিত্যাগ প্রণালী না কি সব ভুলে গিয়েছি। দেখলাম ওর বিয়ে হয়নি। ওকে আর কোনো কথা বলেনি অবশ্য তা নিয়ে। দেনা পাওনার ব্যাপার সে সম্বন্ধে ভেগে গিয়েছে। 2-4 দিনে অপরের মুখে শুনলাম। আবার হিরণময়ী আমার পাঠশালাতে নিত্য আসে যায়। সন্ধ্যাবেলাতেও রোজ আসে। ঝড় হোক বৃষ্টি হোক, তার সন্ধ্যায় আসা কামাই যাবে না। কেন তার মা এবার বকেন না সে কথা আমি জানি নে, তবে বকেন না যে এটা আমি জানি। বরং একদিন হিরণময়ী বললে, আজ আলো জেলে একটা বই পড়ছি। মা বললে, আজ যে তুই তোর মাস্টারের কাছে গেলি না বড়? তাই এলুম মাস্টার মশাই। আমি বললাম, তা বেশ, গল্পের বই পড়লেই পারতে। মা না বলে দিলেই তো আজ আসতে না। কথাটা বলতে গিয়ে নিজের অলক্ষিতেই একটা অভিমানের সুর বের হয়ে গেল। হিরণময়ী সেটা বুঝতে পেরেছে অমনি। এমন বুদ্ধিমতী মেয়ে এইটুকু বয়সে। বললে, নিন, আর রাগ করে না। ভেবে দেখুন, আপনি না আমায় এখানে এলে তাড়িয়ে দিতেন আগে? দুঃখিতভাবে বললাম, ছি, ও কথা বলে না হিরণ। তাড়িয়ে আবার তোমায় দিয়েছি কবে? ও কথাতে আমার মনে কষ্ট দেয়া হয়। হিরণময়ী মুখে কাপড় দিয়ে খিলখিল করে উচ্ছ্বাসিত ছেলে মানুষের হাসি বন্যা এনে দিল। ঘাড় দুলিয়ে দুলিয়ে বলতে লাগলো, না না, দেননি বটে, একদিন সেই তাড়ালেন না, আজ আবার বলা হচ্ছে। পরে আমার সুর নকল করতে চেষ্টা করে, ওতে আমার মনে কষ্ট দেয়া হয়। কি মানুষ আপনি! আমি মুগ্ধ দৃষ্টিতে ওর হাসিতে উদ্ভাসিত সুকুমার লাবণ্য ভরা মুখের দিকে চেয়ে রইলাম। চোখ ফেরাতে পারিনি। কি অপূর্ব হাসি, কি অপূর্ব চোখ মুখের শ্রী! যখন চোখ নামিয়ে নিলাম তখন সে আমার বেলুনটা তুলে নিয়ে রুটি বেলতে বসে গিয়েছে। সেদিনও যখন চলে যায়, ঝোঁকের মাথায় অগ্রপশ্চাৎ না ভেবেই ওকে আবার বললাম, এরকম আর এসো না হিরণ। না, সত্যি বলছি, তুমি আর এসো না। মনকে খুব দৃঢ় করে নিয়ে কথাটা বলে ফেলেই ওর মুখের দিকে চেয়ে আমার বুকের মধ্যে যেন একটা তীক্ষ্ণ তীর খচ করে বিঁধল। দেখলাম ও বুঝতে পারিনি আমি কেন এই কথা বলছি। কি বোধ হয় দোষ করে ফেলেছে ভেবে ওর মুখ বিবর্ণ হয়ে গিয়েছে উদ্বেগ ও ভয়। আমার মুখের দিকে একটুখানি চেয়ে রইল, যদি মুখের ভাব কারণ কিছু বুঝতে পারে। না বুঝতে পেরে যাবার সময় দেখলাম শুষ্ক বিবর্ণ মুখে বললে, আমায় তাড়িয়ে দিলেন তো, এই দেখুন না তাড়ালেন কি না। দুঃখে আমার বুক ফেটে যেতে লাগলো। নিম গাছটার তলা দিয়ে ওই ও যাচ্ছে, এখনো বেশি দূরে যায়নি। ডেকে দুটো মিষ্টি কথা বলবো, ছেলে মানুষকে একটু সান্ত্বনা দেব। ডাকলুম শেষটা না পেরে, শোনো ও হিরণ, শোনো। ও দাঁড়ালোও না, শুনলও না, হন হন করে হেঁটে বাড়ি চলে গেল। পরদিন খুব সকালে উঠে বারান্দাতে বসে ব্রাউনিংয়ের এ সোলস ট্র্যাজেডি পড়ছি। হিরণ এসে দাঁড়িয়ে বললে, কি করছেন? এসো হিরণ, কাল তোমাকে ডাকলাম রাত্রে, এলে না কেন? তুমি বড় একগুঁয়ে মেয়ে, একবার শোনা উচিত ছিল কি বলছি। মুখরা বালিকা তখন নিজ মূর্তি ধরলে। বললে, আমি কি কুকুর নাকি? দূর দূর করে তাড়িয়ে দেবেন, আবার তু করে ডাকলেই ছুটে আসব? আপনি বুঝি মনে ভাবেন আমার শরীরে ঘেন্না নেই, অপমান নেই, না? আমি বলতে এলাম, সকালবেলা যে আপনার পাঠশালায় আমি পড়তে আসবো না, মা অনেক দিন আগেই বারণ করেছিল, তবুও আসতাম।
তাদের কথা না শুনে। কিন্তু যখন আপনি কুকুর শিয়ালের মতো দূর করে তাড়িয়ে দিলেন, ওর চোখে জল ছাপিয়ে এসেছে। অথচ কি তেজ ও দর্পের সঙ্গে কথাগুলো সে বললে। আমি বাধা দিয়ে বললাম, আমায় ভুল বোঝো না। ছি হিরণ, আচ্ছা চেঁচিও না, কেউ শুনলে কি ভাববে? আমার কথা শোনো, রাগ করে না। ছি। হিরণ দাঁড়ালো না এক মুহূর্ত। এতটুকু মেয়ের রাগ দেখে যেমন কৌতূহল হলো, মনে তেমনি অত্যন্ত কষ্টও হলো। কেন মিথ্যে ওর মনে কষ্ট দিয়েছি কাল? আহা বেচারি, বড় দুঃখ আঘাত পেয়েছে। আমার জ্ঞান আর কবে হবে? ছেলে মানুষকে ও কথাটা ওভাবে বলা উচিত হয়নি। মন অত্যন্ত খারাপ হয়ে গেল। ভাবলাম এই গ্রামের পাঠশালা তুলে দিয়ে অন্যত্র যাবই। এদিকে হিরণময়ীও আর পাঠশালাতে আসে না। মাসের বাকি 8টা দিন পড়িয়ে নিয়ে পাঠশালা তুলে দেব ঠিক করে ফেললাম। সবাইকে বলেও রাখলাম কথাটা, আগে থেকে যাতে সবাই অন্য ব্যবস্থা করে নিতে পারে। যাবার 2 দিন আগে জিনিসপত্র গোছাচ্ছি, হঠাৎ হিরণময়ী নিঃশব্দ ঘরের মধ্যে এসে কখন দাঁড়িয়েছে। মুখ তুলে ওর দিকে চাইতেই হেসে ফেললে। বললে, আপনি নাকি চলে যাবেন এখান থেকে? আমি বললাম, যাবই তো। তারপর এতদিন পর কি মনে করে? হিরণময়ী তার অভ্যাস মতো আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললে, কবে যাবেন? বুধবার বিকেলে গাড়ি ঠিক করা আছে, চাকদাতে গিয়ে উঠব। হিরণময়ী একবার ঘরের চারিধারে চেয়ে দেখল। বললে, আপনার সেই বড় বাক্সটা কই? সেটা কানুর বাবার কাছে বিক্রি করে ফেলেছি। অত বড় বাক্স দিয়ে কি হবে? তাছাড়া সঙ্গে টেনে টেনে নিয়ে বেড়ানোও মুশকিল। হঠাৎ হিরণময়ী ঝপ করে মেঝেতে বসে পড়লে। কর্তৃত্ব ও আত্মপ্রত্যয়ের সুরে বললে, না, আপনি যেতে পারবেন না। দেখি দেখি কেমন যান। আমার হাসি পেল ওরকম দেখে। খুব আনন্দও হলো, একটা অদ্ভুত ধরনের আনন্দ হলো। বললাম, তোমার তাতে কি, আমি যাই আর না যাই? তুমি তো আর এতদিন উকি মেরেও দেখতে আসোনি। তুমি আমার পাঠশালায় পর্যন্ত যাওয়া ছেড়েছ। ইস, তাই বই কি? তুমি ভেবে দেখো, তাই কি না? উড়িয়ে দিলে চলবে না হিরণ। আমি যাবই ঠিক করেছি। তুমি আমায় আটকাতে পারবে না। কারোর জন্য কারোর আটকায় না, এ তুমি নিজেই আমায় একদিন বলেছিলে। হিরণময়ী বালিকাসুলভ হাসিতে ঘর ভরিয়ে ফেলে বললে, ওই কথা যদি একবার শুরু করে দিলেন তো আর কি আপনার মুখের বিরাম আছে? কারোর জন্য কারোর আটকায় না, হ্যান ত্যান না। মা গো, কথার ঝুড়ি একেবারে। সে যাই হোক, আমি যাবই। কক্ষনো না। ইহ, বললেই হলো, যাব। আমি চুপ করে রইলাম। ছেলে মানুষের সঙ্গে তর্ক করে লাভ কি? দেখি যে বিকেলে পাঠশালায় হিরণময়ী বই খাতা নিয়ে হাজির হয়েছে। সে এসে সব ছেলে মেয়েকে বলে দিলে আমার পাঠশালা উঠবে না, আমি কোথাও যাব না, সবাই যেন ঠিক মতো আসে। এমন সুরে বললে সে যেন আমার দণ্ডমুণ্ডের মালিক। বললে, এই হাদু, মাস্টার মশাই তোমায় বলেছিল না ধারাপাত আনতে? কেন আনোনি ধারাপাত? এই সোমবার হাট থেকে আনতে বলে দেবে, বুঝলে? হাদু বোকার মতো দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, মাস্টার মশাই যে সোমবার চলে যাবেন এখান থেকে। হিরণময়ী তাকে এক তাড়া দিয়ে বললে, কে বলেছে চলে যাবেন? মেরে হাড় ভেঙে দেব ছোড়ার। যা বলছি শোন, বাদর কোথাকার। আমি বললাম, কেন ওকে মিথ্যে বলছো হিরণ? ছেলে মানুষকে ওর দোষ কি? আমি যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। হিরণময়ী ঝংকার দিয়ে বললে, আচ্ছা আচ্ছা, হবে, যাবেন তো যাবেন। সেদিন সন্ধ্যাবেলা অনেক দিন পর ও রান্নাঘরে এসে ঢুকলে। বললে, গুড়ের ভাঁড়টা কই? সেটা 3 কুড়িদের দিয়ে দিয়েছি। 2 দিনের মতো খানিকটা গুড় ওই বাটিতে রেখেছি, 2 দিন ওতেই চলে যাবে। হিরণময়ী অন্য দিনের মতো বসল না, দাঁড়িয়ে রইল।
এবার বাইরে যাবার সময় ও সরে দরজার কপাটের আর দেয়ালের মধ্যে যে জায়গাটুকু, সেখানটাতে দেখি জড়সড় হয়ে দাঁড়িয়েছে। বলতে গেলাম, ওখানে না, ওখানে না, কাপড়ে কালিটালি লেগে যাবে কি না, বার হয়ে এসো। ওর মুখের দিকে চেয়ে দেখি ওর ডাগর চোখ দুটি জল ভরে টলটল করছে। হিরণময়ীর চোখের জল! অবাকের দৃশ্য তো কখনো দেখিনি। ও জল ভরা ধরা গলায় বলল, আপনি বলুন, যাবেন না মাস্টার মশাই? আমি তখন পাঠশালায় বলতে পারলাম না ওদের সামনে। ওরা হাসবে তাহলে। আর কেউ নয়, আর সবাই আমাকে ভয় করে, কেবল ওই মন্টুটা বড় দুষ্ট। তারপর আমার দিকে চোখের জল আর হাসি মেশানো এক অপূর্ব দৃষ্টিতে চেয়ে বললে, যাবেন না কেমন? হিরণময়ী এই প্রথম দুর্বলতা প্রকাশ করলে। এর আগে কখনো দেখিনি। ছেলে মানুষ ও কথা তো তেমন জানে না, কিন্তু ওর ডাগর সজল চোখের মিনতিপূর্ণ দৃষ্টি, ওর ভাষার দৈন্য ঘুচিয়ে দিয়ে এমন কিছু প্রকাশ করলে এক জাহাজ কথাতে তা প্রকাশ করা যেত না। আমার মনে অনুতাপ হলো, কেন ওকে মিথ্যে কাঁদালাম সন্ধ্যাবেলাটিতে? জীবনে এই সব মুহূর্তেই না মানুষ ভগবানকে প্রত্যক্ষ করে। ব্রাউনিংয়ে পলিন কবিতার সেই সর্বহারা লোকটির মতো আমার মনও বলে উঠল, আই বিলিভ ইন গড অ্যান্ড ট্রুথ অ্যান্ড লাভ। ওর হাতটি ধরে দরজার কপাটের ফাঁক থেকে বার করে এনে আস্তে আস্তে পিঁড়ির উপর বসিয়ে দিয়ে বললাম, ওখানে সন্ধ্যাবেলা দাঁড়াতে নেই, বিষে টিসে বেরোতে পারে, এখানে বসো। রুটিগুলো বেলে দাও দেখি লক্ষ্মী মেয়ে। আমি যাব না, তুমি বলেছ যখন, তখন আর যাব না। চোখের জল ফেলতে আছে অবেলায়, ছি। তারপরই রুটি তৈরি করতে বসে হিরণময়ী, সেই হিরণময়ী, সেই মুখরা বালিকা, যে সকল কথা এমন কর্তৃত্বের সুরে বলে যেন ওর কথা না মেনে চললে ও ভয়ঙ্কর একটা কিছু শাস্তির ব্যবস্থা করবে। সেটা আবার খুব কৌতুকপ্রদ এবং ভেবে দেখলে করুণ বলেই মনে হয়। যখন বেশ বুঝতে পারা যাচ্ছে যে মুখের বুলিটিকো ছাড়া ওর হুকুমের পেছনে আর কোনো জোর খাটাবার নেই, নিতান্তই অসহায় ও নিরুপায়, প্রেম আসে এইসব সামান্য তুচ্ছ খুঁটিনাটি সূত্র ধরে। বড় ঘটনাকে এড়ানো সহজ, কিন্তু এই সব ছোট জিনিস প্রাণে গেঁথে থাকে, ফলুই মাছের সরু সরু চুল চুল কাটার মতো। গায়ের জোরে সে কাটা তুলে ছুঁড়ে ফেলে দিতে গেলে বিপদের সম্ভাবনা বাড়ে বই কমে না। পুরুষ মানুষ প্রেমের ব্যাপারে আত্মরক্ষা করে চলতে পারে না, যেটা অনেক সময় মেয়েরা পারে। যেখানে যা হবার নয়, পাবার নয়, সেখানেও তারা বোকার মতো ধরা দিয়ে বসে থাকে এবং নাকাল তার জন্যে যথেষ্ট হয়। কিন্তু পুরুষ মানুষই আবার বেগতিক বুঝলে যত সত্তর হাবুডুবু খেতে খেতেও সাঁতরে তীরের কাছে আসতে পারে। মেয়েরা গভীর জলে একবার গিয়ে পড়লে অত সহজে নিজেদের সামলে নিতে পারে না। তবুও আমি হিরণময়ীকে দূরে রাখবার চেষ্টাই করলাম। একদিন দুপুরের পর হিরণময়ীদের বাড়িতে পুলিশ এসেছে শুনলাম। পুলিশ কিসের? একে ওকে জিজ্ঞেস করি, কেউ সঠিক উত্তর দেয় না, অথচ মনে হলো ব্যাপারটা সবাই জানে। এগিয়ে গেলুম। ওদের বাড়ির সামনে তেঁতুলতলায় বড় দারোগা চেয়ার পেতে বসে পাড়ার লোকেদের সাক্ষ্য নেওয়া চলছে। দেখলাম গ্রামে ওদের মিত্র বড় কেউ নেই। আমি আগেও যে একথা জানতাম না এমন নয়, তবে পাড়াগাঁয়ের কানাঘুষাতে কান দিইনি। বিকেলের দিকে হিরণময়ীর মা আর বিধবা দিদিকে থানায় ধরে নিয়ে গেল। কাছারির মুহুরী সাতকড়ি মুখুজ্জে আমার কাছেই দাঁড়িয়েছিল। সে বললে, ও মেয়েটার তাতে দোষ নেই, মাই যত নষ্টের গুরুমশাই, ওই তো ওকে শিখিয়েছে, নইলে মেয়েটার সাধ্যে কি? কিন্তু মাগি কি ডাকাত, মেয়েটার প্রাণের আশঙ্কা করলেন একটা বারো। ব্যাপারটা বুঝতে আমার দেরি হলো না। সাতকড়ি আরও বললে, কালীনাথ গাঙ্গুলি কি গ্রাম ত্যাগ করেছে সাধে? এই জন্যেই সে বাড়িমুখো হয় না। ওদের সঙ্গে
কোনো সম্পর্ক রাখে না। এত কথা আমি কিন্তু জানতাম না, এই নতুন শুনলাম। আমি মুশকিলে পড়ে গেলাম। আমি এখন কি করি? হিরণময়ীর মা আর দিদি দোষী কি দোষী নয়, সে বিচারের ভার আছে অন্য বিচারকের ওপর, সাতকড়ি মুখুজ্জের ওপর নয়। কিন্তু এদের মোকদ্দমা উঠলে উকিল নিযুক্ত কে করে? এদের স্বার্থই বা কে দেখে? এদের জন্য পয়সা খরচই বা কে করে? এদিকে আর এক মুশকিল, ওর মা আর দিদিকে যখন ধরে নিয়ে গেল, হিরণময়ী তখন ওদের বাড়ির সামনে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। সামনে অন্ধকার রাত। সে রাত্রে সে একাই বা বাড়িতে থাকে কেমন করে? বাড়িতে আর কেউই নেই, অথচ সন্ধ্যা পর্যন্ত কেউ তাকে নিজের বাড়িতে ডাকল না। সন্ধ্যার সময় ও পাড়ার কৈলাস মজুমদারের স্ত্রী এসে ওকে ও অবস্থায় দেখে বললেন, হুমা, এই মেয়েটা এখানে একা দাঁড়িয়ে আছে যে? ছেলে মানুষ বাড়িতে একা থাকবেই বা কী করে? ওর মা দিদি কি করেছে জানি নে, কিন্তু ওকে আমি চিনি। ও পাগলি, আনন্দময়ী। এসো তো মাহিরুন, তোমাদের হারিকেনটা বাড়ির ভিতর থেকে নিয়ে ঘরের চাবি দিয়ে এসো। ওকে জায়গা দিলে যদি জাত না থাকে, তবে না থাকলো তেমন জাত। মজুমদার গিন্নি যদি কোনো কথা না বলে নিঃশব্দে হিরণময়ীকে নিজের বাড়িতে নিয়ে যেতেন, তবে হয়তো কোনোই গোলযোগ বাধত না। কিন্তু শেষের কথাটি বলে ফেলে তিনি নিতান্তই নির্বোধের মতো কাজ করে বসলেন। কাছেই গ্রামের সমাজপতি আচার্য মশাইয়ের বাড়ি। তাদের সঙ্গে বাঁধল তুমুল ঝগড়া। শশধর আচার্যের স্ত্রী অনেকক্ষণ নিজের মনে একতরফা গেয়ে যাবার পর উপসংহারে বললেন, ও বড় ভালো মেয়ে না? মুখ খুললেই অনেক কথা বেরিয়ে পড়বে। সব জানি, সব বুঝি, চুপ করে থাকি মুখ বুজে। বলি, মাথার উপর একজন আছেন, তিনিই দেখবেন সব, আমি কেন বলতে যাই? মজুমদার গিন্নি বললেন, যা করো বউ, আবার এই মেয়েটার নামে কেন যাতা বলছো? সেটা কি ভগবান সইবেন? আচার্য মশাইয়ের স্ত্রী বারুদের মতো জ্বলে উঠলেন। আরও দ্বিগুণ চেঁচিয়ে বললেন, ধর্ম দেখিও না বলে দিচ্ছি, ভালো হবে না। ওই রয়েছে মুখুজ্জেরা ভট্টাচার্যেরা, জিজ্ঞেস করো গিয়ে। ওই মেয়ে ওই পাঠশালা মাস্টার ছোকরার কাছে রাত 12টা অবধি কাটিয়ে আসে, রোজ 30 দিন। সারা রাত্রিও থাকে এক এক দিন। বলুক ওই মেয়েই বলুক, সত্যি না মিথ্যে। ভেবেছিলুম কিছু বলবো না, মরুক গে, যার আস্তাকুর সেই গিয়ে ঘাটুক। না বলে পারলাম না। কে ওই মেয়েকে ঘরে জায়গা দিয়ে কালকে আবার একটা হাঙ্গামা বাঁধাতে যাবে? আমি এতক্ষণ চুপ করেছিলাম, কথা বলিনি। কোনো পুরুষ মানুষই উপস্থিত ছিল না বলে। চেঁচামেচি শুনে আচার্যমশাই, সাতকড়ি ও সনাতন রায় ঘটনাস্থলে এসে দাঁড়াতেই আমি এগিয়ে গিয়ে বললুম, আপনার আমার মায়ের মতো, আপনাদের কাছে একটা অনুরোধ। হিরণকে এই ঝগড়ার মধ্যে মিথ্যে আনবেন না। ও আমার ছাত্রী, ছেলে মানুষ, আমার কাছে যায় সন্ধ্যাবেলা গল্প শুনতে, কোনো দিন পরেও রাত 9টা বাজতেই চলে আসে। একটা নিষ্পাপ নিরপরাধ মেয়ের নাম এসবের সঙ্গে না জড়ানোই ভালো। মা, আপনি ওকে বাড়িতে নিয়ে যান। এতে ফল হলো উল্টো, ঝগড়া না থেমে বরং বেড়ে গেল। মজুমদার মশাইয়ের 2 ছেলে ও ছোট ভাই এসে মজুমদার গিন্নিকে বকাবকি করতে লাগলো। তিনি কেন ওপাড়া থেকে এসে এসব ছেঁড়া লাঠার মধ্যে নিজেকে জড়াতে যান? এই বয়সেও তার জ্ঞান যদি না হয়, তবে আর কবে হবে? তিনি চলে আসুন বাড়ি। এ পাড়ার ব্যবস্থা এ পাড়ার লোকে বুঝবে, তিনি কেন মাথা ব্যথা করতে যান, ইত্যাদি। যাকে নিয়ে এত গোলমাল, সে ভয় ও লজ্জায় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওদের বাড়ির সদর দরজায়। ওর চোখে একটা দিশেহারা ভাব, লজ্জার চেয়ে চোখের চাউনিতে ভয়ের চিহ্নই বেশি। ওর সেই কথাটা মনে পড়ল, জানেন মাস্টার মশাই, আমায় সবাই ভয় করে, সবাই মানে এ পাড়ায়। আমার সঙ্গে লাগতে এলে দেখিয়ে দেব না মজা। বেচারি মুখরা হিরণময়ী। শেষ পর্যন্ত কৈলাস মজুমদারের স্ত্রী ওকে না নিয়েই চলে গেলেন। তার দেওর ও ছেলেরা একরকম জোর করেই তাকে সরিয়ে নিয়ে গেল। আমি তখন এগিয়ে গিয়ে বললাম, হিরণ, তুমি কিছু ভেবো না, আমি এতক্ষণ দেখছিলাম এরা কি করে। যে ভয়ে তোমাকে ডাকতে পারিনি, সে ভয় আমার কেটে গিয়েছে।
তুমি একটু একলা থাকো, আমি কাউরাপাড়া থেকে মোহিনী কাউরানিকে ডেকে আনছি। সে তোমার ঘরের বারান্দাতে শোবে রাত্রে। তাহলে তোমার রাত্রে একা থাকার সমস্যা মিটে গেল। আর এক কথা, তুমি রান্না চড়িয়ে দাও, চাল ডাল সব আছে তো? কাউরাপাড়া থেকে ফিরে আসতে আধ ঘন্টার বেশি লাগলো। মোহিনী বুড়িকে 4 আনা পয়সা দিয়ে রাত্রে হিরণদের বাড়িতে শোবার জন্য রাজি করিয়ে আনলাম। এসে দেখি দালানের চৌকাঠে বসে হিরণময়ী হাপুস নয়নে কাঁদছে। অনেক করে বোঝালুম, বড় কষ্ট হলো ওকে এ অবস্থায় দেখে। বললে, মার আর দিদির কি হবে মাস্টার মশাই? আপনি কালী বাবাকে একটা চিঠি লিখে দিন, ওদের ফাঁসি হবে না তো? হেসে সান্ত্বনা দিলাম। বললাম, রাধো হিরণ, খাওয়া দাওয়া করো, কিছু ভেবো না। আমি কাল রানাঘাট যাব। ভালো উকিল দিয়ে জামিনে খালাস করে নিয়ে আসবার চেষ্টা করব। ভয় কি? হিরণ কিছুতেই রাঁধতে চায় না। শেষে বললে, আপনিও এখানে খাবেন কিন্তু, ঠিক তো? ও রাঁধছে বসে, আমাকে রান্নাঘরেই বসে থাকতে হলো। ও যেতে দেয় না। ছেলে মানুষ, ভয় করে। কেবল জিজ্ঞেস করে, মা আর দিদির কি হবে? রান্না হয়ে গেল। ঠাই করে আমায় ভাত বেড়ে দিল। এদিকে হিরণ বেশ অগোছালো, কুটনো বাটনা এঁটো কাটা ভাতের ফ্যান, আনাজের খোসাতে রান্নাঘর এমন নোংরা করে তুলেছে, ভাত বাড়তে গিয়ে উনুনের পাড়ে আঁচল লুটিয়ে পড়েছে। নিতান্তই আনাড়ি। বললাম, দিন মানে কোনো রকমে একা থেকো, আমি সন্ধ্যার আগেই রানাঘাট থেকে ফিরব। রেঁধে খেয়েও কিন্তু, না হলে বড় রাগ করব। মোহিনী কাউরানি এলো রাত 9টার পর। তারপরে আমি আমার বাসায় চলে এলুম। পরদিন রানাঘাটে গিয়ে দেখি কেস ওঠেনি আদালতে। উকিল ঠিক করে তার সঙ্গে জামিনের কথাবার্তা বলে এলুম। ফিরবার সময় হিরণময়ীর জন্য 2-1টা জিনিস কিনে নিলুম, ওকে একটু আনন্দ দেবার জন্য। ফিরে দেখি ও বসে বসে আবার কাঁদছে কালকের মতো। সারাদিন বোধহয় রাঁধেনি, কিছু খায়ও নি, স্নানও করেনি। 2-1 গাছা রুক্ষ চুল মুখের আশেপাশে উঠছে। মহা বিপদে পড়ে গেল ওকে নিয়ে। কি করি এখন? ওর বাবাকে আজ রানাঘাটে পৌঁছেই টেলিগ্রাম করেছি। যদি তা পেয়ে থাকেন তবে কাল তিনি এসে পৌঁছালেও তো বাঁচি। নইলে হিরণময়ীকে ভাবছি কালীগঞ্জে বৌদিদির কাছে রেখে আসব। কারণ এসে শুনলাম মোহিনী বুড়ি বলে গিয়েছে সে রাত্রে এখানে আর শুতে আসতে পারবে না। ও আমায় দেখে ছুটে এসে বলল, মাকে দিদিকে দেখে এলেন মাস্টার মশাই? তারা কেমন আছে? খালাস পেল না? আমি ওদের নিজে দেখতে যাইনি। উকিলের মুখে হিরণময়ীর সংবাদ পাঠিয়ে বলেছিলুম, হিরণময়ীর জন্য যেন তারা কিছু না ভাবে। বললাম সে কথা। তারপর হিরণময়ী আমাকে বাতিল করে জল তুলে দিল স্নানের জন্য। ঘরে প্রদীপ জেলে উনুন ধরিয়ে চায়ের জল চড়ালে। রানাঘাট থেকে ওর জন্য কিছু খাবার এনেছিলুম। তার বেশি অর্ধেক আমায় রেকাবি করে চায়ের সঙ্গে জোর করে খাওয়ালে। তারপর রান্না চাপিয়ে দিলে। ওর মনে সুখ নেই, কেমন যেন মুষড়ে পড়েছে। ছেলে মানুষ, নইলে তো ওর মতো হাস্যময়ী আনন্দময়ী চঞ্চলা মেয়ে এতক্ষণ কত কথা বলতো, হাসি খুশিতে ভরিয়ে তুলতো। একবার জিজ্ঞেস করলে, রানাঘাটে নাকি সার্কাস এসেছে, সবাই বলে, দেখেছেন আপনি? এত দুঃখের মধ্যেও ওর ছেলে মানুষই মন সার্কাস সম্বন্ধে কৌতূহলী না হয়ে পারেনি ভেবে আমার হাসি পেল। এ রাত্রে মোহিনী বুড়ি এলো না। আমি ওকে ঘরের মধ্যে রেখে বাইরের বারান্দাতে শুয়ে রইলাম। বারান্দায় বিছানা পেতেছি। ও আবার এত সরল নিষ্কুলুষ, আমায় অবাক হয়ে জিজ্ঞেস করলে, আপনি বাইরে শোবেন কেন? কোনো নীতিবাদের সংকোচ এনে ফেলে ওর নিষ্পাপ মনে দাগ দিতে আমার বাধল। বললাম, দেখছো না কীরকম গরম আজ, বাইরে শোয়াই আমার অভ্যাস। তাছাড়া সারা রাত দুজনে গল্প করে কাটালুম। ও ঘর থেকে কথা বলে, আমি বারান্দা থেকে তার উত্তর দিই। বাবা বোধহয় কাল আসবেন না। মা দিদি আসবে কবে? সার্কাসওয়ালারা কোথায় তাঁবু ফেলেছে? কলকাতায় কখনো যাইনি, একবার যাবার ইচ্ছে আছে। কলকাতায় থিয়েটার দেখতে কেমন? চৌধুরীরা বোধহয় মোহিনী বুড়িকে বারণ করে দিয়েছে এখানে আসতে। আমার শীত করছে কিনা, রাত বেশি, ঠান্ডা পড়েছে,
গায়ে দেবার একটা মোটা চাদর দেব? আরব্য উপন্যাসের মতো গল্প আর নেই। আচ্ছা, অঙ্ক কতদূর শেখা যায়? বিদ্যার শেষ নেই না? এমএ পাশ করে আরও পড়া যায়? পড়বার আছে? ওর বাবা এলেন পরদিন সকাল 10টার সময়। তার মুখে শুনলুম পুলিশ থেকে তাকে চিঠি দিয়ে জানিয়েছে শীঘ্র বাড়ি এসে মেয়ের ভার নিতে। তিনি অত্যন্ত বদমেজাজি লোক। দু একটা কথা শুনেই বুঝতে দেরি হলো না, আমার ওপর আদৌ তিনি প্রসন্ন হতে পারলেন না। তার মেয়ের তত্ত্বাবধান করার জন্য একটা ধন্যবাদ দেওয়ার তো দূরের কথা, সেটাকে তিনি আমার একটা অপরাধ বলে গণ্য করে নিলেন এবং যে মুখুজ্জে ও চৌধুরীরা পরশু সন্ধ্যাবেলা হিরণময়ীকে বাড়িতে জায়গা দিতে চাননি, তাদের বাড়িতে খোসামত করে তাদের সঙ্গে এই বিপদে পরামর্শ চাইতে গেলেন। আরও একটা ব্যাপার দেখলুম, তিনি হিরণময়ীকে আদৌ দেখতে পারেন না। আমার সামনেই তো তাকে তাড়না তর্জন গর্জন যথেষ্ট করলেন এ নিয়ে যে সে রাত্রে চৌধুরী গিন্নির পায়ে পড়ে কেন অনুরোধ করেননি তাকে জায়গা দেবার জন্যে। কারণ তারা দেখলুম লাগিয়েছে যে তাদের কি আর ইচ্ছে ছিল না ওকে জায়গা দেবার? ও মেয়ের তা ইচ্ছে নয়। হিরণের অপরাধ, সে মুখ ফুটে কারো কাছে আশ্রয় প্রার্থনা করেনি। এ ওরা বুঝল না যে হিরণের বয়সের মেয়েরা মুখে কোনো নাটকে ধরনের কথা বলে আশ্রয় চাইতে পারে না পরের কাছে, বিশেষ করে হিরণময়ীর মতো একটু তেজি মেয়েরা। আমি হিরণময়ীর ভার থেকে মুক্ত হয়ে কালীগঞ্জে চলে এলাম পরদিন সকালে। শুনেছিলাম হিরণময়ীর মা ও দিদি রানাঘাট থেকে প্রমাণাভাবে খালাস পেয়ে এসেছেন। কালীগঞ্জে এসেই বসলুম বটে, কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলুম মনের কি অদ্ভুত পরিবর্তন হয়েছে। হিরণময়ীর সেই শুকনো মুখখানাই কেবল মনে পড়ে। সেদিন সন্ধ্যার সময় ওই যে ওর মুখ দেখেছিলাম, যেদিন ওর মাকে আর দিদিকে থানায় নিয়ে গেল। হিরণময়ীর ব্যথা, হিরণময়ীর দুঃখ, ওই রকম বাড়িতে ওই গায়ের আবহাওয়ায় হিরণময়ীর মতো মেয়ে শুকিয়েই ঝরে পড়বে। কেই বা দেখবে, বুঝবে ওকে? একদিন মালতীর সম্বন্ধেও ঠিক এই কথাই ভাবতুম। কত ভেবেছি, এখন বুঝি কি দুর্জয় অভিমান করেই চলে এসেছিলাম ওর কাছ থেকে। কিছুতেই সেই অভিমান ভাঙল না। তারপর দাদা মারা গেলেন, দাদার সংসার পড়ল ঘাড়ে, নইলে হয়তো আবার একদিন ফিরে যেতাম। কিন্তু বৌদিদিদের নিয়ে তো দ্বারবাসিনীর আখড়াতে গিয়ে উঠতে পারিনি। একসময় যার ভাবনায় কত বিনিদ্র রজনী কাটিয়েছি বটেশ্বরনাথ পাহাড়ে, সেই মালতী এখন আমার মনে ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে। আর তো তাকে চোখে দেখলুম না, ক্রমে তাই সে দূরে সরে গিয়ে পড়ল। কি করব, মনের ওপর জোর নেই। নইলে আমি কি বুঝতে পারিনি কত বড় ট্র্যাজেডি এটা মানুষের জীবনে? শ্রীরামপুরের ছোট বউ ঠাকুরন আজ কোথায়? খেয়ে বলবে কেন এমন হয়। একদিন আবার হিরণময়ীকে দেখবার ইচ্ছে হলো, তখন মাস 2 কেটে গিয়েছে। কামালপুরে আর যাইনি, সেখানে আমার বাসায় জিনিসপত্র এখনও রয়েছে, সেগুলো আনবার ছুতো করেই গেলুম সেখানে। মাস 2 পরে গ্রাম ঠান্ডা হয়েছে। কেবল শুনলুম হিরণময়ীরা এক ঘরে হয়ে আছে। হিরণময়ী আগের মতোই ছুটে এলো আমি এসেছি শুনে। এখানে ওর চরিত্রের একটা দিক আমার চোখে পড়ল। লোকে কি বলবে এ ভয়ও করে না। এখানে মালতীর সঙ্গে ওর মিল আছে, কিন্তু মালতীর সঙ্গে ওর তফাতও আমি বুঝতে পারি। হিরণময়ী যেখানে যাবে সেখানে পিছনে ফিরে আর চায় না। মালতীর নানা পিছুটান। সবাই সমান ভালোবাসতেও পারে না। প্রেমের ক্ষেত্রেও প্রতিভার প্রয়োজন আছে। খুব বড় শিল্পী কি খুব বড় গায়ক যেমন পথে ঘাটে মেলে না, খুব বড় প্রেমিক বা প্রেমিকাও তেমনি পথে ঘাটে মেলে না। ও প্রতিভা যে কোনো বড় সৃজনী প্রতিভার মতোই দুর্লভ। এ কথা সবাই জানে না, তাই যার কাছে যা পাবার নয় তার কাছে তাই আশা করতে গিয়ে পদে পদে ঘা খায় আর ভাবে অন্য সবারই ভাগ্যে ঠিকমতো জুটছে, সেই কেবল বঞ্চিত হয়ে রইল জীবনে। নয়তো ভাবে তার রূপগুণ কম, তাই তেমন করে বাঁধতে পারেনি। হিরণময়ীর তনুলতার প্রথম যৌবনের মঞ্জুরি দেখা দিয়েছে, হঠাৎ যেন বেড়ে উঠেছে এই 2 মাসের মধ্যে। আমায় বললে, কখন এলেন? আসুন আমাদের বাড়িতে,
মা বলে দিলেন আপনাকে ডেকে নিয়ে যেতে। কতদিনের ছুটি দিয়েছিলেন পাঠশালাতে? 1.5 মাস পরে খুলল। ভালো আছি হিরণ। মাথায় কত বেড়ে গিয়েছ। এতদিন কোথায় ছিলেন? বেশ তো লোক, সেই গেলেন আর আসবার নামটি নেই। হয়তো 2 বছর আগেও এ কথা কেউ বললে বেদনাতুর হয়ে ভাবতাম, আহা, দ্বারবাসিনীতে ফিরলে কি মালতীও আমায় এরকমই বলতো। কিন্তু সময়ের বিচিত্র লীলা। এ সম্পর্কে মালতীর কথা আমার মনেই এলো না। 2 দিন কামালপুরে রইলাম। হিরণময়ী এ কথা ভাবেনি যে আমি আমার জিনিসপত্র আনতে গিয়েছি ওখানে। সে ভেবেছিল আমি আমার পাঠশালা খুলব, ওখানেই থাকব। এবার কিন্তু সে আসবার সময় তর্ক ঝগড়া করলে না, যেমন করে থাকে। শুধু শুকনো মুখে সে দাঁড়িয়ে দেখলো আমার যাওয়া। ওর সে আগেকার ছেলে মানুষই যেন চলে গিয়েছে, একটু অন্যরকম হয়েছে। তবুও কত অনুরোধ করলে ওখানে থাকবার জন্যে। গা এখন ভালো হয়ে গিয়েছে, কেন আমি যাচ্ছি? গায়ের ছেলেরা তবে পড়বে কোথায়? কামালপুর গা পিছু ফেলে মাঠের রাস্তা, গরুর গাড়ি আস্তে আস্তে চলছে। কি মন খারাপ যে হয়ে গেল। মাঠের মধ্যে কচি মটর শাক, খেসারি শাকের শ্যামল সৌন্দর্য, শিরীষ গাছের কাঁচা শুটি ঝুলছে। বাসুদেবপুরের মরগাঙ্গের ভাগাড়ে নতুন ঘাসের ওপর গরুর দল চড়ে বেড়াচ্ছে। হিরণময়ীর নিরাকাশ দৃষ্টিবুকে যেন কোথায় বিধে রয়েছে, খচখচ করে বাজছে। বেলা যায় যায়। চাকদার বাজার থেকে গুড়ের গাড়ির সারি ফিরছে। বোধহয় বেল কি চুয়াডাঙ্গার বাজারে রাত কাটাবে। জীবনটা কি যেন হয়ে গেল, এক ভাবি আর এক হয়। কোথায় চলছি আমিই জানি না। কেনই বা অপরের মনে এত কষ্ট দিই। এই রাঙা রোদমাখানো মটরশুঁটির মশুরির মাঠে যেন বটেশ্বরনাথের দিনগুলোর কথা মনে পড়িয়ে দেয়। এই সন্ধ্যায় গঙ্গার বুকে বড় বড় পাল তুলে নৌকার সারি মুঙ্গেরের দিকে যেত। আমি মালতীর স্বপ্নে বিভোর হয়ে পাষাণ বাঁধানো ঘাটের উপর বসে অন্যমনস্ক হয়ে চেয়ে চেয়ে দেখতুম। সব মিথ্যে, সব স্বপ্ন। ওই মরগাঙ্গের ওপরে জমা সন্ধ্যার কুয়াশার মতো ফাঁকা 2 দিনের জিনিস। এর ফল পাকে না। জেরুজালেম পাথরের দেশ। এর কিছুদিন পরে হিরণময়ীর বাবা আমার কাছে এলেন কালীগঞ্জে। আমায় একবার তাদের ওখানে যেতে হবে। হিরণময়ী বিশেষ করে বলে দিয়েছে। আর একটা কথা, মেয়ের বিয়ে নিয়ে তিনি বড় বিপদে পড়েছেন। তিনি গরিব, অবস্থা আমি সবই জানি। গ্রামের সমাজে এক ঘরেও বটে। 2-3 জায়গায় সম্বন্ধ এসেছিল, নানা কানাঘুষা শুনে তারা পিছিয়ে গিয়েছে। মেয়েও বেজায় একগুঁয়ে, তাকে দেখতে এসেছে শুনলেই সে বাড়ি থেকে পালায়। কত বড় মেয়ে, এখনো কাণ্ডজ্ঞান হলো না। চিরকাল কি ছেলে মানুষই করলে মানায়? সুতরাং তিনি বড় বিপদে পড়েছেন। আমি যদি ব্রাহ্মণের এই দায় উদ্ধার না করি তবে তিনি, কালীকান্ত গাঙ্গুলি, সম্পূর্ণ নিরুপায়। আমার কি মত? আমি আর কিছুই ভাবলাম না। ভাবলাম কেবল হিরণময়ীর আশা ভাঙা চোখের চাউনি আর তার শুকনো মুখ। সেদিন যখন জিনিসপত্র বাঁধছি সেই সময়কার। একদিন হিরণময়ী বললে, একটা কথা শোনো। একটা কথা শোনো। যেদিন তুমি প্রথম পাঠশালাতে পড়াতে এলে, আমি তোমার কাছে গেলাম। সেদিন থেকে তোমায় দেখে আমার কেমন লজ্জা করতো। সেই জন্যেই কাছে বসতে চাইতাম না। তারপর তুমি একদিন রাগ করলে, তাতে আমারও খুব রাগ হলো। তুমি তারপর বললে আমাদের গা ছেড়ে চলে যাবে। সেদিন ভয়ে আমার প্রাণ উড়ে গেল। এত কান্না আসতে লাগলো, কান্না চাপাতে পারিনি। মাঝে কেউ টের পায়। ছুটে পেছনের সাজনেতলায় চলে গেলাম। সব যেন ফাঁকা হয়ে গেল মনের মধ্যে। মা গো, সে যে কি দিন গিয়েছে। হিরণময়ী গুছিয়ে কথা বলতে শেখেনি এখনো। ভগবান জানেন, বিয়ের সময় কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল। সপ্ত সমুদ্র পাড়ের কোন দেশে, অনেক দূরে, এই সব সন্ধ্যার অস্পষ্ট অন্ধকারে একটি হাস্যমুখী তন্ডী কিশোরীর প্রদীপ হাতে ভাঙা বিষ্ণু মন্দিরের সন্ধ্যা দেখতে যেত কত যুগ আগে। পুকুর পাড়ের তমাল বনের আড়ালে
তার সঙ্গে সেই যে সব কত দুঃখের কাহিনী, কত ঠাকুর দেবতার কথা, সেসব সত্যি ঘটেছিল না স্বপ্ন? কোথায় গেল সেই মেয়েটি? আর তাকে তেমন করে তো চাই না। যেন কত দূর জন্মে তার সঙ্গে সে পরিচয়ের দিনগুলো কালের কুয়াশায় অস্পষ্ট হয়ে এসেছে। তাকে যেন চিনি 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 না। কেন তার স্মৃতিতে মন আর নেচে ওঠে না? কোথায় গেল সেসব দিন, সেসব প্রদীপ দেখানোর সন্ধ্যা? বছরখানেক পরে একদিন রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। মুর্শিদাবাদের ট্রেন থেকে অনেকগুলো বৈষ্ণব নামল। তারা যাবে খুলনার গাড়িতে। তাদের মধ্যে একজনকে পরিচিত বলে মনে হলো। কাছে গিয়ে দেখি দ্বারবাসিনীর আকড়ার সেই নরহারে বৈরাগী। সে একবার জীব গোস্বামীর পদাবলী গেয়েছিল। সে ১ নম্বরের ভবঘুরে। মাঝে মাঝে আকড়ায় আসতো, আবার কোথায় চলে যেত। নরহরিও আমায় চিনলে, প্রণাম করে বললে, এখানে কোথায় বাবু? এটা কি দেশ নাকি? আপনি তো অনেক দিন দ্বারবাসিনী যাননি, আর যাবেনই বাকি। সব শুনেছেন বোধ হয়। আখড়া আর সে আখড়া নেই। দিদি ঠাকরুন মারা যাবার পরে। কে? কেন আপনি জানেন না? মালতী দিদি ঠাকরুন তো আজ বছর ৪ মারা গিয়েছেন। আমি ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলুম। নরহরি আপন মনেই বলে যেতে লাগলো, এখন উদ্ভব দাসের এক ভাইপো তার সেবাদাসী নিয়ে কোথা থেকে এসে জুটেছে, সেই এখন কর্তা। উদ্ভব দাস তো বুড়ো হয়েছে, সে কিছু দেখে শোনে না। এখন অতিথি বেষ্টম গেলে আর জায়গা হয় না। মালতী দিদি ঠাকরুন তো মানুষ ছিলেন না, স্বর্গের দেবী ছিলেন। কি বাপের মেয়ে, তিনি স্বর্গে চলে গিয়েছেন। এখন তার অত সাধের আখড়ার কি দশা হয়েছে এই ৪ বছরে। দেখে চোখে জল আসে বাবু। তাই বড় একটা যাই না সেখানে। ওরা চলে গেলে আমি স্টেশনের বাইরের সেগুন বাগানে আরও কতক্ষণ বসে রইলাম। কতক্ষণ হিসেব করে দেখলাম, আমি যখন বটেশ্বরনাথ পাহাড়ে, তখনই সে মারা গিয়েছে। অর্থাৎ আমি আখড়া ছেড়ে আসবার ১ বছর পরেই। আজ হঠাৎ মনে হলো তার উপর কি সুবিচার করেছিলুম। অভিমান ভাঙবার সুযোগও তাকে আর একবারও দেইনি। আমার জীবনে সে মরে গিয়েছে অনেক দিন, যদিও খবরটা আজ পেলাম। আমার মন অলক্ষিতে আত্মরক্ষা করেছে, বেদনার স্থানে শক্ত আবরণ গড়ে তুলেছে। শামুক যেমন আত্মরক্ষার জন্য খোল তৈরি করে, আজ সে খোল হয়ে পড়েছে, শক্ত, অনুভূতিহীন। অন্তত এতদিন তাই ভাবতাম। কিন্তু খোলের আবরণের তলায় ব্যথার জায়গাটা আজ মনে হচ্ছে একেবারে সম্পূর্ণরূপে সারেনি। কে আজ উত্তর দিবে? আমি চলে এলে গোপনে একটুখানি চোখের জলও কি ফেলেনি সে কোনো দিন? বিষ্ণু মন্দিরে প্রদীপ দিতে গিয়ে কখনো একদিনও কি অন্যমনস্ক হয়নি? দিনের কাজ মিটে গেলে সে যখন পাষণ্ড দালানের অনুকরণে বই লেখবার উদ্দেশ্য নিয়ে তার খাতাখানা খুলে বসত, একদিনও কি আমার কথা মনে পড়েনি? কত ঠাট্টা যে করতুম তার সেই বই লেখা নিয়ে। আমার যদি ১০,০০০ টাকা থাকতো, আমি চাইলেই সব টাকাই দিয়ে দিতে পারতাম, যদি ওই খবরগুলো আমায় কেউ দিতে পারত। টাকার মায়া করতুম নে, করিনি কোনো দিন। এই খবরের বদলে আমি কি না দিতে পারি? পাগলের মতো কি ভাবছি যাতা বসে। লাভ কি আজ এসব ভাবনার? ভালোই হয়েছে তোমার সঙ্গে আমার দেখা হয়নি। সুন্দর জ্যোৎস্না রাতের পল্লী প্রান্তরের বনে মরচেলতা ফুল ফোটে, সুবাসে পথচারীর মন আনন্দে ভরিয়ে তোলে। কিন্তু কত দিন তার আয়ু। জ্যোৎস্না লুকিয়ে আধার পক্ষ নামে, বনফুল ঝরে যায়, পুষ্পসুরভি হিমের রাত্রির ঘন কুয়াশার তলে চাপা পড়ে, নয়তো অকাল বর্ষার বাড়িধারায় ধুয়ে মুছে যায়। মানুষের অনেক সেবা করেছ তুমি। মানুষের মনে তোমার রূপ ভগবান ম্লান হতে দিলেন না। ফুলের সুবাস চলে গেলে বনলতা পাছে অনাদৃত হয়, তোমার বেলা ভগবান তা সহ্য করবেন না। সেগুন বাগান থেকে উঠে এলুম, তখন রাত হয়ে গিয়েছে। একটা কথা হঠাৎ মনে পড়ল। একবার মালতীকে বলেছিলাম, আমাদের গায়ে একটা হাত ভাঙা বিষ্ণু মন্দির আছে।
ছোটবেলায় তাকে বড় ভালোবাসতুম। ভগবান যদি দিন দেন তাকে নিয়ে এসে তোমার বাবার মন্দিরে প্রতিষ্ঠা করব। দেখতে দেখতে কত দিন হয়ে গেল। তারপর 7-8 বছর কেটে গিয়েছে। আমার সেই অল্প বয়সে ভবঘুরে জীবনে পূর্ণচ্ছেদ পড়েছে অনেক দিন। তবুও সেসব দিনের ছন্নছাড়া মুহূর্তগুলোর জন্যে এখনও মাঝে মাঝে মন কেমন করে ওঠে। যদিও এখন বুঝছি হারানো বসন্তের জন্য আক্ষেপ করে লাভ নেই। মহাকালের বিধিপথ অনাগত দিনের শত বসন্তের পাখির কাকলিতে মুখর। যা পেলুম তাই সত্য, আবার পাবো, আবার ফুরিয়ে যাবে। তার চলমান রূপের মধ্যেই তার সার্থকতা। মালতীও চলে গিয়েছে কত দিন হলো। পৃথিবী ছেড়ে কোন প্রেম লোকে, কোন নক্ষত্র দেশে নক্ষত্রদের মতোই বয়সহীন হয়ে গিয়েছে। কেবল মাঝে মাঝে গভীর ঘুমের মধ্যে তার সঙ্গে দেখা হয়। সে যেন মাথার শিয়রে বসে থাকে। ঘুমের মধ্যেই শুনি সে গাইছে সেই আমার প্রিয় গানটা, যা ওর মুখে শুনতে বড়ই ভালোবাসতুম। চোখাচোখি হলেই হাসি হাসি মুখে পুরনো দিনের মতো তার সেই ছেলেমানুষি ভঙ্গিতে ঘাড় দুলিয়ে বলছে, পালিয়ে এসে বড় লুকিয়ে আছো, আঁকড়ার কত কাজ বাকি আছে, মনে নেই? তখন আমার মনে হয় ওকে আমি খুব কাছে পেয়েছি। দ্বারবাসিনীর পুকুর পাড়ের কাঞ্চন ফুনতলার দিনগুলোতে তাকে যেমনটি পেতুম, তার চেয়েও কাছে। গভীর সুষুপ্তির মধ্যেই তন্দ্রা ঘুরে বলি, সব মনে আছে, ভুলিনি মালতী। তোমার ব্যথা দিয়ে, ব্যর্থতা দিয়ে তুমি আজ আমাকে জয় করেছ, সে কি ভুলবার? এতক্ষণ আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর ষোড়শ এবং শেষ পর্ব।